ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটি কবিতা আওয়ার ক্যাজুয়াল ট্রি, তরু দত্তের লেখা। এই কবিতাটা তোমাদের আমি বাংলা করে বোঝাবো। আর এখান থেকে যাই প্রশ্ন আসুক তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এইটুকু গ্যারান্টি আমার। দেখো, এই কবিতাটা শুরু করার আগে এই কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবির সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তার জন্যে আমি তোমাদেরকে বলি, আমার এই চ্যানেলে এই তরু দত্ত এবং আওয়ার ক্যাজুয়াল ট্রি সম্পর্কে, অর্থাৎ কবির সম্পর্কে বা কবিতার ব্যাকগ্রাউন্ড সামারি থিম সম্পর্কে একটা বোর্ড ওয়ার্ক রেকর্ডেড ক্লাস আমার অলরেডি দেওয়া রয়েছে। তোমাদের অনুরোধ রইল ওই ক্লাসটাকে তুমি ভালো করে একটু দেখে এসো, তাহলে কবিতার ব্যাকগ্রাউন্ড থেকে যা এমসিকিউ দিক তোমরা অনায়াসে পাবে, 100% শিওর। আমার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো এবং আই বটনে দেওয়া থাকলো। চলো আমরা কবিতাটা শুরু করি। দেখো, এই কবিতাটা যে আওয়ার ক্যাজুয়াল ট্রি নেওয়া হয়েছে অ্যানসিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান, তরু দত্তের একটা সংকলন। তিনি এই কবিতাটা ওখানে উনি পাবলিশ করেছিলেন, যেটা পাবলিশ করা হয়েছে 1882 খ্রিস্টাব্দে। এবং এই কবিতাটা হচ্ছে একটা ওড বা লিরিক বলতে পারো, একটা বিষাদময় বা একটা গীতিকাব্য। যেহেতু কবিতাটা অনেকটা বড়, 5টা ক্যান্টো রয়েছে, প্রত্যেকটা ক্যান্টোতে 11টা করে লাইন রয়েছে। তো চলো, কবিতা শুরু করার আগে একটু আমরা কবিতা সম্পর্কে জেনে নিই। এখানে ক্যাজুয়ালিটি কবিতায় তরু দত্ত তার যে শৈশবের যে স্মৃতিটা, শৈশবের যে আনন্দময় দিনগুলির কথা এখানে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। এবং এখানে তার যে শৈশবে তার ভাই বা বোনের সঙ্গে যে খেলাধুলা করেছে, যে নিজের কলকাতার বাড়িতে যে একটা গাছের নিচে সেই যে ক্যাজুয়াল ট্রি, সেই তার যে শৈশবের পুরো স্মৃতিটা মেমোরাইজ করে আমরা খুঁজে পাবো। তাই আমরা এবার লাইন বাই লাইন একটু আলোচনা করি। দেখো, শুরুতে বলছে লাইক দ্য হিউজ পাইথন। এই পাইথন বলতে এখানে একটা ময়াল সাপ। অ্যাকচুয়ালি পাইথন মানে হচ্ছে ময়াল সাপ, মানে ময়াল সাপের মতো একটা ভীষণ দীর্ঘ বড় একটা ময়াল সাপের মতো। দেখো, এই যে প্রথম লাইনে লাইক দিয়ে, এই যে লাইক এ হিউজ পাইথন, এখানে এই লাইক দেওয়ার জন্য এটাকে সিমিলি সিমিলি ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করা হয়েছে। কি বলছে? উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগ ট্রাঙ্ক। রাগ ট্রাঙ্ক বলতে কি? এই যে ক্যাজুরিনা ট্রিনের যে গাছের যে ছালটা ছিল, সেটা কি হয়েছে সে দেখবা, গাছের ছালগুলো কেমন যেন একটা এবড়ো খেবড়ো থাকে। সেই রকমই গাছের ছাল, গাছের গুঁড়িটাকে অর্থাৎ কাণ্ডটাকে বেয়ে উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে পাক খেয়ে খেয়ে কেমন, এই এই যে এইরকম ভাবে পাক খেয়ে খেয়ে যেন উপরের দিকে একটা ময়াল সাপের মতো বেয়ে বেয়ে উঠেছে। ইন্টেন্ডেন্ট ডিপ উইথ স্কার্স, মানে গুড়িতে যেন গভীর ক্ষত চিহ্ন এঁকেছে। মানে কি, ওই যে লতাটা যখন গাছের চারিপাশে উঠেছে তখন হচ্ছে সেখানে কি হচ্ছে, সেই লতাটা যাওয়ার ফলে সেখানে একটা ক্ষতের দাগ, জানো, যেমন তোমরা যদি বাড়িতে কোনো একটা গাছের উপরে তার পেঁচিয়ে রাখো বা কোনো দড়ি পেঁচিয়ে রাখো, তারপরে দেখবে কিছুদিন পর দড়িটা খুললে সেখানে একটা দাগের অর্থাৎ একটা রেখা হয়ে যায়। সেই জিনিসটাকে কিন্তু কবি এখানে বলছেন যে কবির মনে সেই ছোটবেলার স্মৃতিটা যেন এইরকম ভাবে দাগ কেটে গেছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, এবং একেবারে মানে চূড়া পর্যন্ত, মানে একদম তারাদের কাছে, মানে আকাশের কাছে যেন পৌঁছে গেছে। আক্রিপার ক্লাইন্স, মানে একটা লতা বেয়ে উঠে গেছে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম এই যে পাইথন বলতে একটা লতার কথা কিন্তু বলা হয়েছে। মানে এমন একটা লতা, যে লতাটা ওই ক্যাজুরানা ট্রিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ইন হুজ এম্বারেস বাউন্ড নো আদার ট্রি কুড বি লিভ। এর মানে হচ্ছে মানে এই যে গাছটা যে ক্যাজুরানা, মানে লতাটা যে ক্যাজুরানা ট্রিকে মানে মানে পেঁচিয়ে উপরের দিকে উঠেছে, যার শক্ত আলিঙ্গনে, অর্থাৎ এই যে তার গাছটাকে জড়িয়ে থাকার এই বাধা পড়ে অন্য কোনো গাছের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।
বাট কিন্তু গ্যালান্টলি দ্য জেইন্টস ওয়ার্স দ্য স্ক্রাব। এখানে গ্যালান্টলি দ্য জেইন্টস, এই যে জেইন্ট শব্দটা, এই জেইন্ট শব্দটা এখানে কিন্তু গাছটাকে বোঝাচ্ছে, ট্রি, অর্থাৎ ক্যাজুরানা ট্রির কথা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। কি বলছে তাহলে? যে আহ, তবুও সাহসের সাথে, অর্থাৎ এই যে দৈত্য আকার গাছটি যেন মনে হচ্ছে এটাকে, এই লতাটাকে সে একটা মানে বলতে পারো যে ওড়না, যেরকম ওড়না আমরা গলায় ঝুলিয়ে রাখি, সেরকম ওড়না বা হচ্ছে চাদরের মতো সে যেন সেটাকে গ্রহণ করেছে। তাহলে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য জেইন্ট ওয়ার্স দ্য কার্ভ, এখানে কবি মেটাফোর ইউজ করেছেন। কি? মেটাফোর। তোমরা কিন্তু লিখে রাখতে পারো, এটাকে খুবই মেটাফোর এই লাইনে ব্যবহার করলেন। এবং এবং ফ্লাওয়ার্স আর হ্যাং ইন দ্য ক্রিমসন ক্লাস্টার অল দ্য বাউজ অ্যামং, এবং দেখতে পাবে যে ওই গাছের শাখা পোশাকায় লাল লাল থোকায় যেন ফুল ঝুলে রয়েছে। এই যে ক্রিমসন ক্লাস্টার মানে রক্তিময়, মানে লাল লাল থোকা থোকা। হোয়ার অন অল দ্য ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, এবং যেখানে সমস্ত দিন, অর্থাৎ ওই গাছটার উপরে সমস্ত দিন ভিড় করে থাকে বার্ড অ্যান্ড বি, মানে পাখিরা এবং মৌমাছির দল বা মাছিদের দল বলতে পারো, সেখানে সারাদিন ভিড় জমায়। অ্যান্ড অফট, এই যে অফট, এটা হচ্ছে আর্কিক ওয়ার্ড, যার নতুন ওয়ার্ড হচ্ছে, মানে বর্তমানের যে আহ, আধুনিক ইংরাজি সেটাকে বলা হচ্ছে ওফেন, OFTEN। বলছে অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। মানে প্রায় আর রাতে প্রায়শই এই যে বাগানটায়, সারা বাগানে ভরে ওঠে একদম, মানে মানে বাগানটা পরিপূর্ণ হয়ে যায় এক মধুর মিষ্টি সুরে, যে সুর যেন কখনো শেষ হয় না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রিজ ওয়াইল্ড ম্যান রেপোজ, অন্ধকারের সেই সুর ভেসে আসে আমাদের এই গাছ থেকে, যখন মানুষ পুরো নিদ্রাচ্ছন্ন হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে দেখতে পেলাম প্রথম ক্যান্টোতে কবি সেই যে গাছটার মানে বর্ণনা কিন্তু দিল, মানে সেই সেখানকার যে অ্যাটমসফিয়ার বা ল্যান্ডস্কেপের কিন্তু আমরা একটা বর্ণনা পেলাম। তো চলো সেকেন্ড ক্যান্টোতে আমরা এগিয়ে যাই। কি বলছে? হোয়েন মাই ফার্স্ট কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রু অ্যাট ডন, মানে যখন এই যে ডন, ভোরবেলায়, অর্থাৎ যখন ভোরে জানালাটি প্রথম মানে আমি খুলি বা আমার খুলে যাই, মাই আইস ডিলাইটস অন ইস রেস্ট, আমার এই উৎফুল্ল আনন্দ উল্লাসিত ভরা চোখ, সেই দৃষ্টিটা স্থির হয়ে তার উপরে গিয়ে পড়ে। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতের সময়, অন ইস ক্রেস্ট, মানে এক তার চূড়ার উপরে, এই যে ক্রেস্ট শব্দটা মানে হচ্ছে টপ অফ দ্য ট্রিকে বোঝানো হচ্ছে, টপ অফ দ্য ট্রি, এবং সেই চূড়ার উপরে কি থাকে? আ গ্রে বাবন সিস লাইক স্ট্যাচু লাইক অ্যালোন, আমি দেখি তার উপরে একটা ধূসর রঙের বেবুনের মূর্তির মতো একা একটা বসে থাকতো একটা বানরকে। অর্থাৎ এই যে লাইনটা, এখানেও কবি কিন্তু এই যে স্ট্যাচু লাইক বলে, স্ট্যাচু লাইকের সঙ্গে, অর্থাৎ মূর্তির সঙ্গে যে এই যে বাবুনের যে বানরটার তুলনা করেছেন, তার জন্য এখানেও কবি একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সিমিলি। কি বলছেন তাহলে? যখন বিশেষ করে শীতকালের দিকে আমার যখন গাছের চূড়ার উপরে নজর পড়ে, তখন দেখি সেখানে একটা ধূসর রঙের আহ বানরের বানর একদম স্ট্যাচুর মতো চুপচাপ বসে থাকে, ওয়াচিং দ্য সানরাইজ, এবং সে কি দেখে? সূর্য উদয় দেখে এক মনে। হোয়াইল অন দ্য লোয়ার বাউস, এবং
ঠিক তখনই তার নিচের যে শাখা-প্রশাখা বা ডালপালগুলোই his pony offspring leap about and play দেখা যায় তাদের যে বাচ্চাগুলো অর্থাৎ পুচকে ছানারা লাফালাফি করে আর খেলা করে। and far and near এই জায়গাটা বুঝবে এবং দূরে কিন্তু মনে হচ্ছে কাছে মানে কাছে দূরে এই যে দুটো বিপরীত বিষয় আমরা এখানে পাচ্ছি মানে বিপরীত বিষয় যেমন বলা হয় দিন রাত্রি ভালো মন্দ দুষ্টু মিষ্টি অর্থাৎ দুটো বিপরীত ধর্মী একটা শব্দ সেখানে আমরা যে ফিগার অফ স্পিচ ব্যবহার করি সেটা হচ্ছে অক্সিমোরন। এই ধরনের ফিগার অফ স্পিচ গুলোকে বলা হয় অক্সিমোরন। তোমরা লিখে রাখতে পারো। আবারও বলি তোমাদের কিন্তু এই কবিতা থেকে ফিগার অফ স্পিচ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা না একটা এমসিকিউ ফিগার অফ স্পিচ থেকে থাকবেই। তাই কি বলছে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দূরে কিন্তু মনে হচ্ছে কাছে কোকিলাস হেইল দ্য ডে আমরা দেখতে পাই কোকিল পাখিরা দিনের আগমনের ঘোষণা করে অ্যান্ড টু দেয়ার্স পাস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস কিন্তু এই যে কোকিল পাখি ডাকছে দিন শুরু হচ্ছে এই যা হয় হোক এই ভেবে মানে ঢুলতে থাকা যে অর্ধঘুমাচ্ছন্ন থাকা যে গরুগুলি চারণভূমির দিকে হাঁটতে থাকে। চারণভূমি বলতে কি মানে যেখানে ঘাস আছে বা সেই জায়গাগুলো বোঝানো হচ্ছে যে ওই কোকিলের ডাকে সেই অর্ধঘুমন্ত গরুগুলো তারা কি তারা সকালের আভা পেয়ে তারা কিন্তু আবার বেরিয়ে পড়ে তাদের কাজের উদ্দেশ্যে। নেক্সট and in the shadow on the board trunk cast by that whole tree এবং সেই যে বিশাল পুকুরের জলে যে গাছের ছায়া পড়ে অর্থাৎ ওই যে ক্যাজিউরা ট্রি যেখানে ছিল সেখানে একটা ভীষণ বড় পুকুর ছিল সেই পুকুরের উপর ওই যে ক্যাজিউরা ট্রির যে গাছের ছায়াটা যখন ভীষণ মানে সেখানে ভীষণ আকৃতি নিয়ে একটা দ্বৈত আকৃতির যে ছায়াটা সেখানে তার উপরে পড়ে আহ so beautiful and vast যেটি খুব সুন্দর লাগে কিন্তু অনেকটা বড় সেই ছায়াটা। The water lilies springs like snow emerged এবং সেই পুকুরের জলে সাদা যে পদ্মগুলি অর্থাৎ জলপদ্ম বা শাপলা ফুল বলতে পারো সেগুলি ফুটে ওঠে যেন মনে হয় জমে রয়েছে জলের উপরে একটা বরফের স্তর। তার মানে এখান থেকে কবি এই আবারও এক সিমিলি ব্যবহার করলেন কারণ আমরা জানি যেখানে লাইক অ্যাজ এই শব্দগুলো থাকে সেখানে আমরা সিমিলি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়। তার মানে কবি এখানে কি বলতে চাইছে দ্বিতীয় ক্যান্টোতে আহ কবি বলতে চাইছেন দ্বিতীয় ক্যান্টোতে এটাই যে ভোরের দৃশ্য তিনি লক্ষ্য করছেন যে একটা আহ বেবুন যে মূর্তির মতো সূর্যোদয় দেখছে এবং দূর দূরান্ত থেকে কোকিল গানের কণ্ঠস্বর শোনা যাচ্ছে এবং সেই যে গাছের এলাকায় যে পুকুরটা ছিল তার উপরে ওয়াটার লিলি গুলো এমন ভাবে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে সেখানে উপরে যেন একটা বরফের স্তর বা স্নো কভার্ড রয়েছে। এরপর চলো আমরা তৃতীয় ক্যান্টোটা একটু বুঝে নিই। এই যে গাছের একটা বর্ণনা করলেন এবং প্রথমে ওই যে গাছের একটা বলতে পারো একটা যে বেঁচে থাকার যে কঠোর প্রচেষ্টা লড়াইয়ের ব্যাখ্যা পেলাম আর দ্বিতীয়তে যে গাছের সৌন্দর্যের একটা ব্যাখ্যা করলেন এর ফল এর এইগুলোই যে শুধুমাত্র যে কবির মনে দাগ কেটে রেখেছে এই স্মৃতিগুলো সেটা ঠিক নয়। আমরা চলো তৃতীয় ক্যান্টোতে বুঝতে পারবো আসলে কোন বিষয়টা তরু দত্তের মনে এখনো জায়গা করে রেখেছে বা ছেলেবেলার স্মৃতিটা তার মনে এখনো পুনরাবৃত্তি হয়। দেখো বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স বলছে
কিন্তু এই তার যে মহিমার জন্য নয়, ইটস বলতে কিন্তু ওই গাছটার কথা বলা হচ্ছে। ট্রি অর্থাৎ গাছের যে এত মহিমা আছে ঠিক তার জন্য নয়। ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে মহিমা। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল। এই ক্যাজুরিনা গাছটা আমার হৃদয়ে তেমনই প্রিয়। কিরকম? বেনিথ ইট উই হ্যাভ প্লেইড। কারণ এই গাছের নিচে আমরা ছেলেবেলায় অনেক খেলা করেছি। দো ইয়ার্স মে রোল। হয়তো এখন বছর গড়িয়ে অনেক দূর পৌঁছে গেছি আমরা। ও সুইট কম্পেনিয়ন্স লাভ উইথ লাভ ইন্টেন্স। বলছে হে প্রিয় সঙ্গীরা, যাদের গভীর ভালোবাসায় আমরা ভালোবেসেছি। ফর ইয়োর শেকস শ্যাল দ্য ট্রি বি এভার ডেয়ার। মানে তোমাদের এই যে গাছের তোমাদের এই যে ভালোবাসার বা তোমাদের এই যে মানে চাওয়ার ফলে কি হবে বলো তো? তোমাদের জন্যই এই গাছটি চিরকাল আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড ইউর আইজ ইউর ইমেজ, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। এবং তোমাদের এই যে স্মৃতিটা স্মৃতির সঙ্গে মিশে থাকবে। আমার আমার মানে মনের ভিতরে তোমাদের এই স্মৃতির সঙ্গে সমস্ত ওই ছবিটা আমার মনে থাকবে। ইট শ্যাল রাইজ মেমোরি। এবং এই গাছটা বা এটি একদিন মাথা তুলে আবার দাঁড়াবে আর জেগে থাকবে আমার স্মৃতিতে। দেখো এখানে ইওর ইমেজ, এই ইওর ইমেজ বলতে কিন্তু এখানে মেমোরি শব্দটার সঙ্গে অর্থাৎ আমার স্মৃতির সঙ্গে আলোচনা করেছেন। দেখো কি বলছে? এই টিল দ্য হট টিয়ার্স ব্লেন মাই আইস। আমি মানে আহ, আ- এত মানে কি বলতো, এই যে যতক্ষণ না পর্যন্ত এই যে চোখের যে অশ্রু মানে যতক্ষণ না পর্যন্ত অশ্রু ধারা উষ্ণ গরম আমার দৃষ্টিকে ঝাপসা করে দেয়। তার মানে বলতে চাইছে যে আমি উপরের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেই স্মৃতি নিয়ে আমার চোখের জল আমার দৃষ্টিটাকে ঝাপসা করে। What is that dirge like murmur that I hear, like the sea breaking on the single beach? মানে সেই যে সেই যে শোকাহত যে গান গুঞ্জন, এই যে ডার্জ, এই ডার্জ মানে হচ্ছে শোকাহত গান, মানে শোকের গান। মারমার মানে বীর বা গুঞ্জন করা, যা আমি শুনেছি যেন সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে কাকর বিছানো তীরে। মানে যেমন সমুদ্রের ঢেউগুলো যেমন আছড়ে পড়ে সমুদ্র কিনারায়, যে বালি পাথর নুড়ির যে উপকূল থাকে তার উপরে আসলে যে যে দৃশ্যটা মনে পড়ে, সেই দৃশ্যটার সঙ্গে কিন্তু কবি এখানে তুলনা করছেন। বলছে কি? দেখো এই যে লাইক দ্য সি ব্রেকিং দ্য সিঙ্গেল, এখানেও কবি কিন্তু সিমিলি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি পিস। যেন মনে হচ্ছে এটি একটি গাছের বিলাপ, যে বিলাপটা একটি রহস্যময় ভাষা নিয়ে তৈরি। যে বিলাপটা মানে মনে হচ্ছে একটা তার ভেতরে কোনো রহস্যময় কোনো ঘটনা বা কোনো বিষয় সেখানে রয়েছে। দ্যাট হ্যাপলি টু আননোন ল্যান্ড মেরিস। এবং আহ, যা হয়তো পৌঁছে যাবে অজানা কোনো দেশে। এই যে লাস্টের লাইনটা, দ্যাট হ্যাপলি টু আননোন দ্য ল্যান্ড, এখান থেকে কবি এই লাইনে মেটাফোর ব্যবহার করেছেন, ফিগার অফ স্পিচ। তার মানে আমরা বুঝতে পারলাম যে তৃতীয় যে ক্যান্টোটা ছিল, কবি তার শৈশবের স্মৃতির সঙ্গে যুক্ত করেন এবং তার যে প্রিয় ভাই বোনের কথা তিনি স্মরণ করেন, যারা এখন চিরন্তর নিদ্রায় ডুবে রয়েছে। এই গাছটি যেন তার সুখ দুঃখের নীরব সাক্ষী ছিল। গাছটির এই যে শোকাময় সুর যেন তার বেদনার প্রতি সহানুভূতি জানাচ্ছিল।
তিনি কল্পনা করেন এই সুর কোনো এক অজানা দেশে পৌঁছে যাবে। তাহলে আজকে আমরা এই কবি কাজী নজরুল ট্রির ৩য় ক্যান্টো পর্যন্ত আলোচনা করলাম। আ এর পরবর্তী নেক্সট রেকর্ডেড ক্লাসে আমরা শেষ ২ টি ক্যান্টো আ আমি তোমাদেরকে সুন্দর করে বোঝাবো। আ তাই আশা রাখি পরবর্তীতে তোমরা অবশ্যই এই নেক্সট ক্লাসগুলো দেখবে।